আমি ঠাকুরকে কেন ধরবো? মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ঠাকুর কিন্তু প্রত্যেকের মধ্যেই তিনি নিজেকে দেখতে চেয়েছেন। তিনি একমেবা দ্বিতীয়ম, এই কথাটার প্রমাণ কি জানেন? প্রমাণ তার সৃষ্টি, তার প্রমাণ। আপনি দেখাতে পারবেন না আপনার মতন দ্বিতীয় কোনো একজন। তিনি প্রত্যেকের মধ্যে নিজেকে আবিষ্কার করতে চেয়েছেন। যখনই বিফল হয়েছেন তখনই মনে দুঃখ পেয়েছেন। আমরা তার সন্তান হিসেবে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা আমাদের পিতাকে আর কত দুঃখ দেব। সাধারণত হিতকথা, ধর্মকথা, সাধুপদেশ আমাদের কিছুটা ক্লান্ত করে। আমি এখানে বসে বসে দেখছিলাম, ওখানে একজন মা বেশ ঢুলছিলেন, আমি লক্ষ্য করছিলাম। আমিও করি এবং ছোটবেলায় আমাদের এক হেডমাস্টার মশাই ছিলেন, মাইক ধরলে কিছুতেই ছাড়তেন না। আমরা তাকেই মাইক দিয়ে বাড়ি চলে যেতাম, মানে সবার শেষে তাকে বক্তৃতা দিতে দিতাম এবং তাকে বক্তৃতা দিয়েই আমরা বাড়ি চলে যেতাম। তো যাই হোক, সেই জন্য আমি কোথাও বলতে ভয় পাই যে কোথায় যেন না একটা মানসিক পীড়ার কারণ হয়ে যায়। যাই হোক, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আমরা তো নকল মানুষ, দেখতে অনেকটা মানুষের মতো, খাই দাই হাই তুলিও ঘুমাই, দেখিলে কে বলিবে যে আমরা মানুষ নই, কিন্তু ভিতরে মনুষ্যত্ব নাই, বলেছিলেন। আজকের যে বিষয়বস্তুটা সেটা আমার কাছে একটু কনফিউশন, মানে বিতর্কের বিষয়ের মতন মনে হয়েছে। কিরকম? প্রীতি ছাড়া কর্তব্য আর না জেনে মন্তব্য, এ দুটা সমান। আসলে দুটা সমান মানে কি হয়? দুটোই খারাপ না দুটোই ভালো? এটা একটা, কেননা দুটোই আমরা খুব করে থাকি। আমরা তো ভালো মানুষ না, ঠাকুরের মানুষ, আমরা না জেনে মন্তব্য করে থাকি। তার একটা উদাহরণ দিই, এই আমি আমাকে দিয়ে বলছি। বসে বসে মনে হচ্ছিল, আমি এই অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সচিন তেন্ডুলকর ব্যাট করছে। সবাই ক্রিকেট খেলা জানেন, এখন T20, ODI, অনেক কিছু। তো সচিন তেন্ডুলকর ব্যাট করছে, ধরুন গ্লেন ম্যাকগ্রাথ বল করছে এবং বলটা খেলতে গিয়ে লাইন মিস করে সচিন বোল্ড হয়ে গেল। আমি এখান থেকে টিভিতে দেখে বললাম, সচিন ফ্রন্ট ফুটে না গিয়ে বলটাকে ব্যাক ফুটে খেললেই পারত, তাহলে লাইন মিস করে বোল্ড হতো না। কে আমি? যে আমি কোনোদিন ব্যাট হাতে মাঠে নামিনি, মাঠে নেমে কোনোদিন খেলাধুলা করিনি, সে আমি কাকে বলছি? সচিন রমেশ তেন্ডুলকর, বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। সে বুঝলো না ফ্রন্ট ফুট না ব্যাক ফুট, মাঠে নেমে ব্যাট হাতে। সদ্য অঙ্কের মাস্টারমশাই বসে আছেন, আমি কোনোদিন সাইন কস ট্যান কট সেক কোসেক শিখিনি, কিন্তু আমি মন্তব্য করি যে এই অঙ্কটা স্যার দারুণ করেছেন, ফ্যান্টাস্টিক করেছেন, বিশাল পণ্ডিত মানুষ। কেন না? অধ্যাপক মশাই ভুল করতে পারেন না। না জেনে মন্তব্য যে সবসময় খারাপ হয় তা নয়, না জেনে ভালো ভালো মন্তব্য আমরা করি। যেমন আপনারা কেউ করেছিলেন, এই যে দাদা এসছেন ভীষণ ভালো, আমাকে আপনি চেনেন? কতটুকু চেনেন? চেনেনই না, অথচ মন্তব্য করলেন। তো কি করা? এবারে কি বলবো? না জেনে মন্তব্য, বুঝতেই পারছেন, অহরহ নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি বক্তৃতা করার জন্য আমি ঠিক আসিনি, আমি আপনাদের সঙ্গে মিশতে এসেছি, মানে দেখা। তাসিরদাকে বলেছিলাম যে মাঝে মাঝে এমনি ডাকতে পারেন, তাতে খানিকটা গল্পগুজব করে দেওয়া যায়। কিন্তু আবার না জেনে মন্তব্যে শ্রীমদ ভাগবত গীতার একটা উদ্ধৃতি না বলে পারছি না আর কি, যে নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা
নচা ভাবয়ত শান্তি রসান্তস্য কুতঃ সুখম। মানে নাস্তি বুদ্ধির যুক্ত, যে যুক্ত নয় তার বুদ্ধি নাই। মানে ওই একটু আগে বললাম যে আমি গণিত বিষয়ের সঙ্গে যুক্তই নেই, কোনোদিন পড়ে দেখিনি, তার গণিত বিষয়ে বুদ্ধি কি করে হবে বলুন? হওয়ার কথা নয় তো। যেমন আপনি আমাকে রান্না করতে দিলেন, যে এই 5টা পদ রেঁধে খাওয়া দেখি, খাওয়াতে হয়তো কি জানি, ওই জানি যে জল দিয়ে বসিয়ে দিলে সিদ্ধ হয়, মোটামুটি খাওয়া হয় নুন টুন দিয়ে, ওই হয়তো হলো, কিন্তু তাকে তো রান্না বলে না। আমি তো কোনোদিন শিখিনি, জানি না। আমি তখন একটা ওই যার মানে আমাকে আপনি যদি আমার নিজের ছবি আঁকতে বলেন, আমি একটা বাদরের ছবি এঁকে আপনাকে হয়তো, মানে এইরকম আমার জ্ঞান হবে, সেই রকম একটা তৈরি করলাম। যেমন বুদ্ধি না বিষয়ের সঙ্গে যুক্ত হলে আমি সেই বিষয়ে জ্ঞানটি আমার হবেটা কোথায়? মাস্টারমশাই আছেন LSRW, জানবেন, লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট, রিডিং অ্যান্ড রাইটিং। মানে শোনা, তারপর সেইটাকে উপলব্ধিতে এনে দক্ষতায় উপনীত হওয়া, তারপরে সেটা বাস্তবে প্রয়োগ। 3টে ইম্পর্টেন্ট কথা। শোনা, শুনলেন, সেটাকে উপলব্ধি করলেন, মনের মধ্যে একটা প্ল্যান করে নেন না। ধরুন রান্না কি করতে হবে, বাপের শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে, এখন তো মোবাইল বা ইউটিউব হ্যাঁ ইত্যাদি ফোন করে জানি যে এইটা তরকারিটা কিভাবে করে করুন, তো করিনি, এখানে করতে বলেছে, কি করে হবে? মাকে ফোন করছে, তার মানে মা যে যা বললো পরপর সিকোয়েন্সটা, সেটা জেনে নেওয়ার পরে তিনি মনের মধ্যে সাজিয়ে নিচ্ছেন। তারপরে কি হয়তো কাজটা করার আগে একটা সাজিয়ে হয় না? যেমন আপনি যে কোনো কাজই করতে যান না কেন, মনের মধ্যে একটা প্ল্যানিং হয়ে যায় যে আমি এখানে যাব, এটা করব, ওটা করব, এটা করব ইত্যাদি। তেমনি রান্নাটাও, এটা এই নুনটা মাখাতে হবে, হলুদটা দিতে হবে, তেলটা ছাড়তে হবে, বা তেলটা গরম হবে, তাতে জিনিসটা ছাড়তে হবে, কষতে হবে, মুখ তুসুক ইত্যাদি। এই প্ল্যানিংটা হয়ে যায়। তার মানে উপলব্ধিতে আনা, এই উপলব্ধিতে আনলেই জ্ঞান হলো, তারপরে সেটা বাস্তবে প্রয়োগ। মানে ওই ছাত্রদের ভাষায় রিডিং অ্যান্ড রাইটিং, পড়া এবং লিখে নেওয়া, এইটি হলো কমপ্লিট মানে একটা পড়াশোনার বিষয়। তো যাক গে, পড়াশোনার বিষয় যখন হলো, তখন আমি একটা মানে স্যার বললেন অনেক, তবু আমি একটা লোক মানে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। দেখবেন এটা হয় অনেক বাচ্চারা প্রাইমারি স্কুলে দারুণ পড়াশোনা করে, বাচ্চারা যখন বড় হয় তখন তাদের সেই অনেক নম্বরগুলো কেমন যেন একটু একটু কমতে থাকে, সবার নয়। তো আমি একটি ছাত্রের সম্মুখীন হয়েছিলাম, যে ছাত্রটি আগে ভীষণ ভালো রেজাল্ট করতো, সবেতেই ফার্স্ট হতো, তারপর হঠাৎ কিছুদিন 2-1টা ক্লাসে দেখছি সে খুবই খারাপ করছে, 6 থেকে, মানে আমি তার রেকর্ড দেখলাম যে হ্যাঁ ভালো করতো, হঠাৎ খারাপ করছে, খুবই বললে শুনছে না, অন্যমনস্ক হচ্ছে। তো আমি ওই ক্লাসের যে ক্লাস টিচার তাকে ডাকলাম, বললাম যে এই ছেলেটির এইরকম রেজাল্টটা কেন হচ্ছে, আপনি কিছু বলতে পারবেন? বলে ও এখন অমনোযোগী হয়ে গেছে, ও আর এখন পড়াশোনা করছে না, অন্যমনস্ক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলে। আমার কেমন যেন একটা মনটাই অস্বস্তি করলো, একটা ছোট বাচ্চা অস্বস্তি করলো। এখন আমি সাইকেলটা নিয়ে, একটা ছাত্রের সাইকেল নিয়ে আমি ওই ছাত্রের বাড়ি চলে গেলাম, বুঝলেন। গিয়ে একটি জিনিস উপলব্ধি করলাম যে তাদের বাবা মায়ের মধ্যে ডিভোর্সের মামলা চলছে, প্রচন্ড ঝগড়া, এবং সেইটা জবের থেকে শুরু হয়েছে। তার কিন্তু আগের মানে আগের ক্লাসগুলো 1, 2, 3, 4 যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে কিন্তু তিনি ভালো, তার সে ভালো রেজাল্ট করেছে, কিন্তু এই এক ঝামেলা, জানেন এই যে এক ঝামেলা, মানে যদুবংশ ধ্বংসের জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা নল গেড়েছিল, আর কলিযুগ ধ্বংসের জন্য ভগবান একটা মোবাইল ফোন দিয়েছে। আমি যদিও মোবাইলের অনেক ভালো গুণও আছে, তবুও এইটা আমাদের দেয়। যাই হোক, তো অনেক তার রেকর্ড দেখলাম, ক্লাস 1, 2, 3, 4 ইত্যাদি প্রথম থেকে সে কিন্তু সবেরই টপার, সে কিন্তু সবেরই ফার্স্ট হয়েছে। কিন্তু
5-এ ওঠার পর সে রেজাল্ট খারাপ করতে শুরু করলো। আবিষ্কার করলাম তার বাবা মায়ের মধ্যে যে ভয়ঙ্কর বিবাদ, সেইটা তার উপরে প্রভাব বিস্তার করেছে। খুব স্বাভাবিক কিনা বলুন? স্বাভাবিক তো। কিন্তু সেই ছেলেটির লেখাপড়ার জন্য তার বাবা মা কিন্তু কোনো ত্রুটি রাখেননি। মানে বিশ্বের বলছি না, সেই এলাকার ছোট ছোট সেই এলাকার সর্বশ্রেষ্ঠ মাস্টারমশাইদের দিয়ে কিন্তু তাকে পড়ানো হয়। তাকে নিয়ে অনেক হিতকথা, ধর্মকথা, সাধু উপদেশ যেখানে যেখানে হয় কত কথা তার মা হাতে করে নিয়ে যায়। কিন্তু তার বাবা মায়ের যে ঝগড়া, সেই ঝগড়াটা তার উপরে এমন প্রভাব বিস্তার করেছে যে সে যতই ট্রিটমেন্ট ভালো হোক না কেন, সে কিছুতেই সুস্থ হচ্ছে না। যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্ভ্রম না থাকে, শ্রদ্ধায় সম্পর্ক থেকে, পারস্পরিক সম্ভ্রমের সম্পর্ক থেকে, সেটা যদি না থাকে, তাহলে ওই বাচ্চাগুলো তো এইরকমই হবে। শ্রী শ্রী ঠাকুর এই জন্য বিবাহ সংস্কারটার উপর ভীষণ নজর দিয়েছেন। যদি প্রীতি না থাকে, যদি ভাব ভালোবাসা সত্যিকারের না থাকে, সেটা কিন্তু মুখে বলা যায় না, অনুভব করার বিষয়, তাহলে সন্তান সন্ততিতে চালিয়ে যাওয়া সম্ভব নয়, রেজাল্ট খারাপ হওয়াই সম্ভব। জানেন, আরেকটা ঘটনা আমি না বলে পাচ্ছি না, আমার খুব মনে লেগেছে, সেই জন্য বলছি। আমার বাড়ি বালিচক, জানেন বালিচক। এই বালিচকের বাজারে একদিন ভোরবেলায় একটি ভদ্রমহিলা এলেন, মানে ধরুন 55-60 হবে এমন বয়সের এক ভদ্রমহিলা, গয়নাগাটি পরা আছে, মানে বেশভূষাও বেশ সুন্দর। তিনি ভোরবেলায় এসছেন। ভোরবেলায় পাইকারি হাট হয়, জানেন সবাই হাটে। সুতরাং উনি একটা মাছের আড়তে ঢুকলেন, সেখানে অনেক টাকার মাছ কিনলেন, প্রায় 14-15 হাজার টাকা। তারপর ওই ভুসিমাল দোকানে ঢুকলেন, সেখানে ওই অনেক টাকার মালপত্র কিনলেন। তারপরে সবজি দোকানে ঢুকলেন, সেখানে সবজি আড়তে, সেখানেও অনেক টাকার মালপত্র কিনলেন। তিনি তো একা নিয়ে যেতে পারবেন না, তিনি বললেন আমার লোক আছে, সে এসে এখান থেকে মালপত্র তুলে নিয়ে যাবে, সেইটা বলেছেন। কিন্তু সব দোকানে টাকাপত্র যত আছে প্রায় 40-50 হাজার টাকার মালপত্র করেছেন, সবার টাকা মিটিয়ে দিয়েছেন, সেই টাকা নিয়ে এসছেন, সবার টাকা মিটিয়ে দিয়েছেন, কিন্তু মাল তোলেননি, মাল দোকানেই আছে, লোক এসে নিয়ে যাবে। এই বলে তিনি ওই আমাদের বালিচক থেকে উত্তর দিকে 5 কিলোমিটার গেলে ডেবরা, সেই ডেবরার দিকে যাওয়ার একটা টোটোতে চড়ে তিনি চলে গেছেন, যে লোকজন আসছে। 10টা, 12টা, 11টা, 12টা সব বেজে গেল, সেই ভদ্রমহিলা আর ফিরলেন না। সবাই কি করবে, তার মালপত্র, তার অতগুলো টাকা নিয়েছে, সবাই মানে বাজারে একটা সাড়া পড়লো, সবাই আবিষ্কার করতে চেষ্টা করলো তিনি কোন দিকে গেছেন। তো সেই টোটোওয়ালাকে অনেক অনুসন্ধান করে ধরা হলো। তাকে বলা হলো যে তুই কোথায় ছেড়ে দিয়ে এসছিস, একবার চল দেখি। বলে তাকে সে বলে যে গেল আর কি, গিয়ে দেখে না ডেবরার ফ্লাইওভার আছে, যেমন হাইওয়েতে যে বাগনে দেখেন উপর দিয়ে বম্বে রোডের উপরে, ওইখানে তলা দিয়ে যাওয়ারও রাস্তা আছে, ওইখানে এক জায়গায় যেখানে ছেড়ে দিয়ে এসেছিল সেইখানেই তিনি বসে আছেন। কেন বসে আছেন? তার ছেলে আসবে সেই আশায়। 1টার সময়। কিসের জন্য মালপত্র কিনেছেন? তার ছেলের জন্মদিন পালন করবেন সেই আশায়। সেই ভদ্রমহিলাকে আবার ফেরত নিয়ে আসা হলো এবং বসিয়ে আবার চাটা খাওয়ানো হলো। তিনি বলছেন যে আমার ছেলে চাকরি করে বাইরে, এই ভারতবর্ষের মধ্যেই আছে, জন্মদিন পালন করব বলে এইটা আছি, আমার ছেলে আসবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল তার ছেলে কোনোদিন আসে না, কিন্তু তার মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি নেই, লোকজন তাদেরকে পয়সা দিয়ে রাখা আছে। আচ্ছা বলুন তো, প্রীতি ছাড়া কর্তব্য, আমি একটা উদাহরণ দিই, নার্স কি করে? হসপিটালের নার্স, সে তো তার কর্তব্য পালন করে, কিন্তু ওই পর্যন্ত।
প্রীতি ছাড়া কর্তব্য আপনারা বুঝেই নিতে পারবেন। সেই নার্স হয়তো অ্যাপয়েন্ট করা আছে ওই ভদ্রমহিলার জন্য, তার সেবা শুশ্রূষার জন্য, কিন্তু তিনি সেখান থেকেও শান্তি তার কোনো ত্রুটি হচ্ছে না কোথাও, তবুও শান্তি পাচ্ছে না। কি সের অভাব বোধ করছেন? ওই ছেলে আসবে, জন্মদিন হবে, জানেন পরিণতিটা খুব দুঃখের। ওই ভদ্রমহিলা বসেছিলেন, ওই যে যেমন লেভেল ক্রসিং থাকে, একটু আসছি বলে বিকেল 4টের দিকে তিনি চলে গেলেন রেল লাইনের উপরে, করমন্ডল এক্সপ্রেস এসে চাপা দিয়ে চলে গেল। সবাই হতভম্ব। জানেন আমিও কথা বলেছি ভদ্রমহিলার সঙ্গে, আমার মোবাইলে ছবিও আছে। অদ্ভুত নাড়া দিয়েছে, কর্তব্য আছে। তাহলে প্রশ্ন একটা হলো, কিসের জন্য, কেন এই রকম পরিবেশ পরিস্থিতিটা তৈরি হলো? শ্রী শ্রী ঠাকুর কেন বারবার বললেন? আমি শুরু করেছিলাম, ভেতরে মনুষ্যত্ব নেই, আমরা নকল মানুষ, দেখতে অনেকটা মানুষের মতো, খাই দাই হাই তুলিও ঘুমাই, কিন্তু ভিতরে মনুষ্যত্ব নেই। শ্রী শ্রী ঠাকুর এই মনুষ্যত্বের 3টি স্তম্ভের কথা বলেছেন: শিক্ষা, দীক্ষা, বিবাহ। যে শিক্ষা আমার ধ্যান ধারণাকে উন্নত করে না, যে শিক্ষা আমার উপলব্ধির জায়গাটা মেরে দেয় একেবারে। আজকে যে দেখবেন যে টপ, সে শুধু লেখাপড়া বইপত্র ছাড়া কিচ্ছু বোঝে না। জানেন কি, যে ওই এই সোশ্যাল যে সামাজিক যে অনুষ্ঠান বলুন, সেখানে সে ডিসকমফর্ট বোধ করে, অস্বস্তি বোধ করে, সে যোগাযোগ নেই। একটা অঙ্ক প্রশ্ন দেখে একটি ভালো ছাত্রের বাবা বলছে যে, ও এই প্রশ্ন, আমার ছেলে 200 পাবে। হ্যাঁ ঠিকই, তার ছেলে কিন্তু 200 পেয়েছে। পরে সেই ছেলে বিদেশে চাকরি করেছে, বিদেশেই আছে, কিন্তু তার মা মারা যাওয়ার পরেও সেই ছেলে বিদেশ থেকে আসেনি। প্রথমে 1 বছর পরে আসতো, তারপর 2 বছর পরে, তারপর 3 বছর, তারপর 4 বছর, আর পরে আসাটাই বন্ধ করে দিয়েছে। মা মারা যেতে বন্ধুদের ফোন করে বলছে, তোরা যা করবি কর, আমি এখন আর যেতে পারবো না, পরে যাব। কি বুঝলেন? সে সামাজিক মূল্য বুঝলো না, ভ্যালুয়েশন। আমার জীবনে আমার বাবার ভূমিকা কতটা, আমার মায়ের ভূমিকা কতটা, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের ভূমিকা কতটা, আমি যে কলমটায় লিখি তার মূল্য কতটা, সেই শিক্ষা, সেই উপলব্ধি আমার মধ্যে জন্মালো না। আমি ওই শুনলাম কিন্তু উপলব্ধিতে নিলাম না, সেই জ্ঞান তো কিছুই কাজে লাগবে না, কেননা উপলব্ধিতে না এলে সেটা প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করতে গেলে স্কিল ডেভেলপমেন্ট লাগে। আমাদের একটা শিক্ষা দপ্তরের গাঁও ভরা নাম আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই হিউম্যান রিসোর্স কে ডেভেলপ করার কোন পলিসি তেমন কিছু দেখতে পাবেন না। হয়তো কিছু এডুকেশনাল, তথাগত এডুকেশনাল পলিসি বলে, কিন্তু এডুকেশন প্রপার নয়, সেটা একটা পুঁথিগত শিক্ষার একটা পলিসি। সেই পুঁথিগত বইপত্র পড়া শিক্ষার সেই পলিসিতে সেই রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যে দক্ষতা দরকার, সেই দক্ষতাটা অর্জন করা হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তদ অনুযায়ী ওই একে সমস্ত মনোযোগ নিবিষ্ট করে তদ্গতি সম্পন্ন চলনে চলে দক্ষতায় উপনীত হয়। যদি আমরা এই কনসেন্ট্রেশনটা না রাখতে পারি, তাহলে আমাদের কনসেপশন, আমাদের পারসেপশন, আমাদের ডিসক্রিশন, আমাদের রিমেম্বারেন্স কখনোই বাড়বে না, কখনোই হবে না। আর সুতরাং আমি যে এই কাজগুলো করব, কেন করব, এই কথাটা ভাবতে হবে। আমার জীবনে তো একটা লক্ষ্য থাকবে, প্রত্যেক যাত্রারই তো একটা টার্গেট আছে, গন্তব্য আছে। আমার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কি? টু ফুলফিল দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রিন্সিপল। আমি যে আদর্শে চলি, যে আদর্শকে অবলম্বন করে নিজের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তুলব বলে মনে করি। আজকে সদ্য নিখিলেশ বাবুকে জিজ্ঞাসা করলো, আমি ঠাকুরকে কেন ধরবো? আমি বলি, মানুষ এই প্রশ্নটা করবে না। মানুষ আপনাকে দেখে বলবে যে এই লোকটা এত গ্লোরিয়াস, এত আনন্দিত কেন?
কাকে দেখে হয়েছে, চল আমিও যাই, দেখি তুই কেমন শিখেছিস বা কেমন আপনি কোথা থেকে শিখেছেন। ঠাকুর প্রত্যেকের মধ্যে নিজেকে আবিষ্কার করতে চেয়েছেন এই কারণে, সেই গ্লোরিটা, সেই দ্যুতিটা যেন সবাই দেখে যে হ্যাঁ, এ একটা ঠাকুরের মানুষ। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই বাণীটা আমরা অনেক সময় মানে কি উপলব্ধিতে নিয়ে জানি না। আমি একটা সোজাভাবে যেটা বুঝি সেটা হচ্ছে, সোমনাথ মুখার্জিকে খুব আপনি শ্রদ্ধা করেন বা ফলো করেন, তার মানে গুনগুন করে তো একটা দুটো সোমনাথ মুখার্জির গান তো গাইবেন। আপনি ঠাকুরকে খুব ভক্তি করেন, ঠাকুরের বাণী, ঠাকুরের কথা তো মনের মধ্যে শত উচ্চারিত একটু হতে থাকবে, সেইখানেই ঠাকুর অবস্থান করবেন। মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, সেইখানেই ঠাকুর অবস্থান করবেন। যখন তাকে নিয়ে আলোড়ন হবে ভেতরে, তাকে নিয়ে তার তার ধ্যান, তার মন্ত্র, তার কথা, তার চলা বলা শব্দ, প্রলয়দা আছেন অসম্ভব, আমি মগ্ন হয়ে শুনি। উনি কিন্তু ঠাকুরের সেই ভাবভঙ্গি গুলো বলেন, মানে একটা মুগ্ধতার সঙ্গে শুনতে হয়, কেননা ঠাকুরের কথা বলছেন। এমনই একটা বিষয়, আপনারাও জানেন সেটা, মানে ঠাকুর কিন্তু প্রত্যেকের মধ্যেই তিনি নিজেকে দেখতে চেয়েছেন। তিনি একমেবা দ্বিতীয়ম, এই কথাটার প্রমাণ কি জানেন? প্রমাণ তার সৃষ্টি, তার প্রমাণ। আপনি দেখাতে পারবেন না আপনার মতন দ্বিতীয় কোনো একজন, আপনি দেখাতে পারবেন না। আর দ্বিতীয় কোনো একজন দেখাতে পারবেন না বলে আপনি নিজেও একজন একমেবা দ্বিতীয়ম বটে, আপনার মতন দ্বিতীয়টি কেউ নেই। তিনি প্রত্যেকের মধ্যে নিজেকে আবিষ্কার করতে চেয়েছেন। যখনই বিফল হয়েছেন তখনই মনে দুঃখ পেয়েছেন। আমরা তার সন্তান হিসেবে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা আমাদের পিতাকে আর কত দুঃখ দেব। তিনি শুধুমাত্র বলেছেন যে শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই তিনটিকে ঠিক করে দেন আপনারা। আমি তো বললাম, বিবাহ যদি ইনকম্পাটিবল হয়, ঠিকঠাক না হয়, তাহলে কি হয়? সন্তানরাও কেমন হয়, সোসাইটিটাও কেমন হয়, চতুর্দিকে দেখতে পাবেন। আমার বলার অপেক্ষা থাকে না। আমরা যখন নিজেরাই নিজেদিকে খুঁড়ি, নিজেকে খনন করি, তখন যে জায়গায় পৌঁছাই তখনই কিন্তু মনে হয় যে কি হলো কি হলো না। সিদ্ধান্ত নেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। ঠিক ঠিক সিদ্ধান্ত না যদি নিই তাহলে হবে না। যেমন ধরুন, আমরা বলি কি, এখানে এই তুই সায়েন্সে ভর্তি হ, কেননা ওখানে নিখিলেশ বাবু খুব ভালো অঙ্কের শিক্ষক আছেন, ওখানে ওই তোকে অঙ্কে একদম ঠিক করে দেবেন, তাহলে তুই জয়েন্টে ভালো র্যাঙ্ক ট্যাঙ্ক করে একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কিন্তু সে কিন্তু ওইটা পড়তে চায় না, সে ইংরেজি পড়তে চায়। বা ধরুন সে হচ্ছে গিয়ে ব্রাহ্মণ সন্তান, পৌরোহিত্য করতে চায়, দাদুর সঙ্গে গিয়ে গিয়ে সেইটা শিখেছে। কিন্তু তাকে বলা হবে না তোকে সায়েন্সই পড়, ওই অঙ্কই কষতে হবে। হলো কি, ওই অমলকান্তির গানটা, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আমরা যারা উকিল হতে চেয়েছিলাম তারা কেউ মাস্টার হয়েছে, যে মাস্টার হতে চেয়েছিল সে হয়তো ডাক্তার হয়েছে, কিংবা যে ডাক্তার হতে চেয়েছিল সে হয়তো ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, হয়ে পড়েছে। তার মানে এইটাই হয়ে যাবে, যে যেটা হওয়ার কথা ছিল সে সেটা হবে না, অন্য কিছু হয়ে যাবে। আজকে যে জুতো সেলাই করতে খুব ভালোবাসে, তাকে যদি আমি কার্পেন্টারি, মানে ধরুন দর্জির কাজ শেখাই, টেলারিং এর কাজ শেখাই, তাহলে দেশের একটা লস হয়ে গেল। কি লস? ভালো কাপড়ের তৈরি করার লোককে মানুষ হারালো, এবং একটা ভালো জুতো তৈরি করার বা চামড়ার জিনিস তৈরি করার লোককে হারালো। তার মানে একটা সিলেদার্স হতে পারতো, একটা বাটা হতে পারতো, একটা খাদিম হতে পারতো, হারালো। একটা বাজে দর্জিকে পেল। ঠাকুর বলেছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে সুফল ফলে। সেদিন জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ডক্টর চিন্ময় সরকার আমাদের স্কুলে গেছিলেন। কথায় কথায় কথা হচ্ছিল, উনি বললেন যে মানুষকে, বাচ্চাদের উৎসাহ দিন। এখন ওই জানবেন কি, হোলিস্টিক রিপোর্ট কার্ড বলে একটা হয়েছে, আপনারা জানবেন, যাদের বাচ্চারা স্কুলে পড়ে, ওই একটা কার্ড হোলিস্টিক, সেখানে দেখবেন অনেক কিছু লেখা আছে। সেই মানে তার কেন দিয়েছে ওটা? ওই চিন্ময় বাবু বলছিলেন যাতে করে ওই ওদের অলরাউন্ড একটা খোঁজ খবর নেওয়া যায়, ডেভেলপমেন্ট করা যায়। আসল কথাটা তা নয়, যেটায় টেন্ডেন্সি আছে বাচ্চাটার, কোন দিকে তার টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটাকে খুঁজে বার করতে হবে এবং তাতেই নারিশমেন্টটা করতে হবে। কেউ যদি ছবি আঁকতে ভালোবাসে, তাকে ছবি আঁকায় উৎসাহ দিন।
মানে এডুকেশনের কিন্তু মানেও এইটা যে আনফোল্ডমেন্ট অফ ইনেট টেন্ডেন্সিজ ফর দি ফর ফুলফিলিং দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রিন্সিপাল। এটা কিন্তু ঠাকুরের কথা, আমার না। এই ইনেট টেন্ডেন্সিটাকে খুঁজে বার করতে হবে। এটা যারা স্কুল লেভেলে পড়ায় বা তাদের বাচ্চাদের সঙ্গে কাটায়, বাবা মারা তো বটেই, তারা কিন্তু এইগুলো উপলব্ধি করে বার করতে হবে যে বাচ্চাটা কোন দিকে টেন্ডেন্সি, কোনটা চিন্তা করে। যদি আমরা সোসাইটির উন্নতি চাই, যদি সমাজের উন্নতি চাই, তাহলে হিউম্যান রিসোর্স গুলোকে এইভাবে আইডেন্টিফাই করে প্রপার নারিশমেন্টের মাধ্যমে সেগুলোকে যদি আমরা উন্নততর ভাবে কিছু করার জন্য কোনো প্রযুক্তি না নিই বা পলিসি না নিই, তাহলে কিন্তু মুশকিল। শ্রী ঠাকুর কিন্তু প্রত্যেকটা জায়গায় এইগুলো দেখিয়ে দিয়ে গেছেন, প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দিয়ে। আমি সমস্যাগুলো বললাম, ঠাকুর কতদিন আগেই বলেছেন চোখ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। কতদিন আগে বলেছেন প্রতিলোমে কুপকার বিশ্বাসঘাতক বংশপাত। একটা যদি উল্টো পাল্টা বিয়ে হয়ে যায়, একবার যদি বানের জল ভেতরে বাইরের থেকে ঢুকে যায়, রক্ষা করা যাবে না। আজকে কিন্তু তাই হচ্ছে, মুশকিলটা অন্য জায়গায় হচ্ছে। কেউ বলছে ছেলেমেয়েরা যদি বলি যে আরে এই বিয়েটা করিস না, তখন সে বলবে কি আমার জীবন আমি তৈরি করবো, আপনি কে মশাই, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এখানে আপনি নাক গলাচ্ছেন কেন? আরে আপনার বিয়ে, তোমার বিয়ে তুমি করো, কিন্তু তাহলে তোমার পানের ভিকটা তুমি তোমার মুখে রাখো, ওইখানে ফেলে নোংরা করবে কেন? মানে ওই ধরুন না কেন ছেলে মেয়েগুলো যে হবে, তৈরি হবে, তারা কি বস্তু তৈরি হবে জানি না, সেগুলো যদি সোসাইটি থেকে খুব মানে জিনগত গোলমাল হতে পারে, কেননা জেনেটিক্স এই সিস্টেমটাকে সাপোর্ট করে না। আজকে যখন একটা কুকুর পুষবেন তখন তার জাতটা দেখছেন, যখন একটা কুকুর পুষবেন তার পেডিগ্রি দেখছেন, যখন একটা গাছপালা লাগাচ্ছেন। আজকে জানেন পুরোনো দিনের ধান, সেই কবিরাজ শাল কত ঘরে চাষ হয়, সেই রঘি শাল, বোম্বাই মুগি কত ঘরে চাষ হয় না? আজকে নতুন নতুন সব উন্নত ধরনের হাইব্রিড অনেক কিছু হয়েছে, বিভিন্ন কি করে জেনেটিক্স কে প্রয়োগ করে ঠিকঠাক ব্রিডিং করে হয়েছে। তো তখন আপনি কিন্তু সায়েন্টিস্ট, এক্ষেত্রে জাত বিচার করতেই পারেন সমস্ত। কিন্তু মানুষের বেলা বললে পরে আপনি অত্যন্ত কুসংস্কার আছেন। উন্নততর মানুষ কি করে তৈরি হবে? তখন সেটা বলছি যে সবাই সমান। এই যে আমি সমান কথাটা বললাম, তুলনামূলক, যদি সমান না হয় গ্রেটার দেন নয় লেস দেন। স্যার বসে আছেন, মানে তুলনামূলক আলোচনা করতে গিয়ে কোনটা বেশি খারাপ কোনটা বেশি ভালো এই আলোচনায় যেতে হবে। সবাই তো সমান নয়, এ জগতে সবাই সমান হতে পারেন না, কেননা তার সৃষ্টির মধ্যে তিনি এই কথাটা, আমি এইটা যেটা বলছিলাম। যাই হোক, শব্দ প্রবাহিত বসে আছেন, তো প্রীতি ছাড়া কর্তব্য কি হয় আর না জেনে মন্তব্য কি হয়, সেই বিতর্ক চলতে থাকুক, আপনার উপলব্ধি করুন। তবে একটা কথা বলি, সমস্যা থাকবেই, সমাধান তিনি দিয়ে গেছেন। আমি বারবার এই কথাটা বলছি, শ্রী ঠাকুর কেন? শ্রী ঠাকুর কিন্তু সবার দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে গেছেন, প্রতিটা কাজের মধ্যে ঢুকে গেছেন। কাজ করার সময় তার কথা মনে হয় ঠাকুর এইটা এইভাবে বলেছেন, ঠাকুর এইটা করতে বলেছেন। এমন একজন যদি আমাদের সামনে আছেন, আমরা যদি সত্যি সত্যি নিজেকে ফুললি তার শ্রীচরণে আমি যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে প্রেম নশ্চ আত্মসমর্পণম, তখনই প্রেম জন্মায়। প্রেম কি? ভক্তির গাঢ়ত্বই প্রেম। ভক্তি কি? সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। আর সৎ কি? যা কিছু মঙ্গলময়, যা কিছু সুন্দর, যা কিছু আনন্দময়, এই ব্যক্তির পক্ষে, তার পরিবারের পক্ষে, তার সমাজের পক্ষে, দশের পক্ষে এবং দেশের পক্ষে। মনে রাখবেন, তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। তাই সমস্তটা নিয়ে লাগতেই হবে। সবাই মিলে আমরা চেঁচামেচি করছি, দিনকাল বড়ই খারাপ, সবাই মিলে আমরা কেন ভাবতে পারছি না এই খারাপটাকে ভালো করার দায়িত্ব আমাদের। আজকে শ্রী ঠাকুরের শ্রীচরণ তলে বসে আমাদের হাতে এত সম্পদ রয়েছে, ওই যে হিউম্যান রিসোর্স, ঠাকুর এত সম্পদ ভরে দিয়েছেন সবার মধ্যে। তার এই আশীর্বাদ, তার এই শুভাশিস, আমাদেরই তো দায়িত্ব তাকে সযত্নে রক্ষা করা বা তাকে সযত্নে আরো
যত্ন করা, যে গান গাইতে পারে তার যত্ন করা উচিত। ঠাকুর খুব উৎসাহ দিতেন আরো কি করে ভালো গান হয়, যে পড়াশোনা করতে পারে সে যাতে কি একবারে টপ লেভেল অব্দি পৌঁছাতে পারে। কেন? তার ভিতরে সেই সেই আশীর্বাদ, সেই সুভাষিস ঠাকুর ভরে দিয়েছেন, ঠাকুর দিয়ে দিয়েছেন অলরেডি। আমাদের কাজ সেইগুলোকে কিভাবে সুন্দর করে যত্ন করে তাকে আরো বৃদ্ধির পথে নিয়ে যাওয়া যায়। অস্তীয় বৃদ্ধির সাকসেস কিন্তু তখনই হবে, তখনই কিন্তু ধর্ম আচরণ হবে, আমরা ধার্মিক হব। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একিরে দুর্দৈব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে, লড়বি যারা চল রে ধে, চল না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। জয় গুরু, ভালো থাকবেন সবাই।